মাইক্রোফোনটা মিউট করেন। ওকে, তো এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন বর্তমান লুক। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যে এই সেকশনটা ডিজাইন করতে হবে। এই যে সেকশনটা, এই সেকশনটা ডিজাইন করতে হবে। এই সেকশনটা ডিজাইন করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই সেকশনটাতে একটা সেকশন, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, এখানে টোটাল তিনটা কলাম আছে। তো এই সেকশনটা আমরা কিন্তু ধরতেই পাচ্ছি না। দেখেন, এই সেকশনটা আমরা যতই চেষ্টা করতেছি কলামের এখানে মাউস নিয়ে যাওয়া যাচ্ছে, কিন্তু এই সেকশনটাকে কিন্তু কখনোই ধরা যাচ্ছে না। যখনই আমি এই সেকশনটা ধরতে যাচ্ছি তখন এই যে উপরের সেকশনটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এই যে এই সেকশনটা। এটা কেন হচ্ছে কেউ বলতে পারবেন? জি ভাইয়া, বলেন দেখি। এটা মার্জিন মাইনাস দেওয়া আছে। তো এটাকে কিভাবে সমাধান করতে পারি? মানে এইটাকে আপাতত মার্জিনটা 0 করে দিলে সমাধান করা যাবে। এই সেকশন তো আমি ধরতেই পারছি না, তাহলে এই সেকশন কিভাবে আমি জিরো করবো এখন? এই সেকশনটাকে ওই যে কলামের পাশে সাদা অংশটাকে ওখানে ক্লিক করে এডিট দ্য সেকশনে ক্লিক করলে ধরা যাবে। এখানে এডিট দ্য এভাবে? সেকশন, হ্যাঁ এইভাবে। ওকে, ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে, আমি আপনাদেরকে এখানে দেখাইছিলাম যে আমরা এখানে নেভিগেটর নামে একটা অপশন দেখাইছিলাম, মনে আছে? এই নেভিগেটর নামে একটা জি অপশন যেটা আপনাদেরকে দেখাইছিলাম, এই নেভিগেটরের কাজ কি এটা আজকে আমরা একটু দেখবো। এই নেভিগেটরের মাধ্যমে সবকিছু সমাধান করতে পারবো। উনি যেটা দেখালো এটা ঠিক আছে, এটাও একটা প্রসেস পদ্ধতি। বাট নেভিগেটরের কাজটা যদি আপনারা শিখতে পারেন তাহলে এর থেকেও কমপ্লেক্স কিছু সেকশন আছে যেগুলোতে এরকম ফাঁকা জায়গাও পাবেন না। তখন আপনি কি করবেন? তখন সেক্ষেত্রে আপনার এই নেভিগেটরটাই একমাত্র সম্বল। তো ওরা তো এমনি এমনি এখানে নেভিগেটর দিয়ে রাখেনি, ওরাও জানে যে এরকম কমপ্লেক্স কোন সেকশন হইলে যে জায়গাতে আমরা সেকশনটাকে ধরতেই পারবো না, তখন যাতে এই নেভিগেটরের মাধ্যমে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নেভিগেট করতে পারি, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে নেভিগেটর। ক্লিয়ার হয়েছে? এখন এই জি ভাই। নেভিগেটরটা আমরা কিভাবে কি করতে পারি চলেন আমরা একটু দেখি। আমি গতদিন আপনাদেরকে বুঝাইছিলাম যে আসলে এখানে আসলে কিভাবে কাজ করে। এখানে সেকশন বাই সেকশন প্রত্যেকটা এলিমেন্ট, মানে আপনার ডিজাইনে যা যা ব্যবহার করছেন সবকিছুই এখানে দেওয়া আছে। একটু বুঝতে হবে কিভাবে দেওয়া আছে। এখানে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সেকশন আছে। তার মানে হচ্ছে এই পেজে টোটাল 6টা সেকশন আছে। মিলায়া দেখেন, এই যে এটা হচ্ছে 1 নাম্বার সেকশন, এই যে দেখেন চারপাশে নীল দাগ হয়ে গেছে, এটা হচ্ছে প্রথম সেকশন। এই যে এটা 2 নাম্বার সেকশন, এই যে চলে আসছে আপনার চোখের সামনে, এটা 2 নাম্বার সেকশন। এই যে এটা 3 নাম্বার সেকশন, এই যে দেখেন চলে আসছে 3 নাম্বার সেকশন। এটা 4 নাম্বার সেকশন, এই যে চলে আসছে 4 নাম্বার সেকশন। এটা 5 নাম্বার, আর এটা হচ্ছে 6 নাম্বার। তার মানে এই পেজে টোটাল 6টা সেকশন আছে। এখন কথা হচ্ছে আমার দরকার হচ্ছে এই সেকশনটা, তাহলে এটা কয় নাম্বার সেকশন? এটা নিশ্চয়ই 2 নাম্বার সেকশন। আমি 2 নাম্বারে ক্লিক করলাম, এই যে 2 নাম্বার সেকশনটা ধরা গেল। আমার এই 2 নাম্বার সেকশনের এই তীর চিহ্নে ক্লিক করলে 2 নাম্বার সেকশনের ভিতরে কি কি আছে সেটা দেখা যাবে। তাহলে আমরা এখানে চোখে দেখতেই পাচ্ছি 2 নাম্বার সেকশনের ভিতরে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম আছে। তাহলে এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। প্রথম কলাম সিলেক্ট করেন, এই যে প্রথম কলাম ধরা গেল। দ্বিতীয় কলাম সিলেক্ট করেন, এই যে দ্বিতীয় কলাম ধরা গেল। তৃতীয় কলাম সিলেক্ট করেন, এই যে তৃতীয় কলাম ধরা গেল। এখন প্রথম কলামে কি কি আছে সেটা আবার দেখতে হলে প্রথম কলামটাকে, এই প্রথম কলামের তীর চিহ্নে ক্লিক করতে হবে। তাহলে প্রথম কলামের এই প্রথম জিনিসটার নাম হচ্ছে আইকন বক্স। এই যে এখানে আপনাকে চিহ্ন দিয়ে দেখায় দিছে, দেখেন এই যে চারপাশে চলে আসছে দাগ। তাহলে এটা হচ্ছে আইকন বক্স। আইকন বক্সের কাজ কি? আইকন বক্সের কাজ হচ্ছে একটা আইকন থাকবে, এখানে একটা টাইটেল থাকবে আর একটা প্যারাগ্রাফ থাকবে। আর তার নিচে এই যে বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট, এটা হচ্ছে একটা বাটন, এই যে এখানে একটা বাটন দেওয়া আছে। তাহলে এখানে কিভাবে কাজ করা আছে? এখানে একটা সেকশন নেওয়া আছে যার 3টা কলাম, এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, 3টা কলাম। প্রথম কলামের ভিতরে একটা আইকন বক্স দেওয়া আছে আর একটা বাটন দেওয়া আছে। এইভাবে পরবর্তী কলামগুলো নেওয়া আছে। তাহলে এটা কিন্তু খুব একটা আহামরি কঠিন জিনিস নাই। নেভিগেটরে অভ্যস্ত হইলে আপনার ডিজাইনটাকে আরো সুন্দরভাবে আপনি খুব সুন্দরভাবে এগুলো করতে পারবেন। তো এটা একটু বুঝেন, কোনো সমস্যা হলে আমাকে আবার জিজ্ঞাসা করেন। কারো কোনো কোশ্চেন আছে এই নেভিগেটর নিয়ে আমি যেটা দেখাইলাম? না ভাই, তাই ভাই। এখন কথা হচ্ছে যে আমরা প্রথম সেকশনটাকে ধরবো। এই যে এটা প্রথম সেকশন, তাহলে এখানে প্রথম সেকশনের সমস্ত ডিটেলস দেখা যাচ্ছে। তা আমার এখানে দেখতে পাচ্ছি প্রথম সেকশনের 3টা কলাম। তাহলে আমার এখানেও আমি এসে এই যে প্লাসে ক্লিক করে প্রথম সেকশনের 3টা কলাম ধরে নিব।
এবার প্রথম সেকশনে 3টা কলাম ধরার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, তাহলে এখানে টোটাল 3টা কলাম। তাহলে প্রথম সেকশনের এখানে স্টাইলের ভিতরে দেখি আমাদের কিছু করা আছে কিনা, এখানে কোনো অপশন দেওয়া নাই, সবকিছু ঠিকঠাক। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম সেকশনটাও সবকিছু ঠিকঠাক, কোনো পরিবর্তন নাই। এখন এখন আমরা প্রথম সেকশনের ভিতরে কলামে ঢুকবো। তাহলে এখানে আমরা প্রথম কলাম দেখছি, এটা হচ্ছে প্রথম কলাম। প্রথম কলামে আমরা দেখতেছি পিছনের দিকে একটা কালার দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে তার একটা কালার। তাহলে এই কালার দেখার জন্য আমাদেরকে স্টাইলে যেতে হবে। স্টাইলে যে আমরা দেখতে পাচ্ছি এই যে নীল একটা কালার দেওয়া আছে, তো আমরা কালার কোডটাকে কপি করে নিলাম। তাহলে আমাদের ডিজাইনে এসে প্রথম কলামটাকে ধরে আমরা এই স্টাইলে যে এখান থেকে আমরা কালারটাকে বসাই দেব। হয়ে গেল কালার। এবার সেম পদ্ধতিতে আমরা এই যে মানে প্রথম সেকশনে তো কালার হয়ে গেল, তাহলে প্রথম কলামের ভিতরে এবার কি কি আছে, এটা হচ্ছে 1 নম্বরে আইকন বক্স আছে, আর 2 নম্বরে হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে বাটন। তা আমি আগে ভিতরে চলে গেলাম, আগে কলামের আমাকে ইয়াটা দেখাইতে হবে। স্টাইলে আমরা দেখলাম কালারটা বসাই দিয়েছি, কালার বসানোর পাশাপাশি এই যে আমি যখন মাউস নিয়ে যাচ্ছি তখন দেখেন তো চারপাশে একটা ফাঁকা জায়গা আছে। তো ফাঁকা জায়গা মানেই হচ্ছে প্যাডিং, ভিতরে ফাঁকা জায়গা মানেই হচ্ছে প্যাডিং। তাহলে আমরা অ্যাডভান্সের ভিতরে যে দেখছি চারপাশে 40 পিক্সেল প্যাডিং দেওয়া আছে। তাহলে আমরা যদি এই সেকশনে যাই, এখন দেখতেছি এই যে চারপাশে কোনো ফাঁকা জায়গা নাই। তাহলে আমরা এই অ্যাডভান্সে যে আমরা যদি এখানে 40 দিয়ে দিই, তাহলে এখন দেখেন চারপাশে 40 পিক্সেলের একটা প্যাডিং হয়ে যাবে। এখন আমরা এখানে আপডেট দিয়ে দিলাম। আপডেট দিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা আইকন। বলে ফেলেন। এই যে চাবিটা আছে। ওকে, আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের লাগবে হচ্ছে একটা আইকন বক্স আর একটা লাগবে বাটন। তো আমরা এখানে একটা আইকন বক্স নিয়ে আসবো আর একটা বাটন নিয়ে আসবো। এর জন্য আমরা এখানে এই এলিমেন্টের এখান থেকে আমরা আইকন বক্স খুঁজবো। তো আমরা এখানে যদি সার্চ দেই হচ্ছে আইকন, এই যে আমরা দেখতে পাইছি আইকন বক্স। এই আইকন বক্সটাকে টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তাহলে এই যে চলে আসলো আইকন বক্স। এখন আইকন বক্সে কি আছে, আইকন বক্সের এখানে একটা আইকন আছে, এই যে এই আইকনটা, এই হেডিং এর টাইটেলের নাম হচ্ছে এটা। তাহলে আমি কপি করে নিলাম। এবার আমার ডিজাইনে আসার পর আমাকে এখানে টাইটেলটাকে বসায় দিতে হবে। টাইটেলটা এখানে অনেক বড়, কিন্তু এখানে টাইটেলটা অনেক ছোট। কারণটা হচ্ছে এখানে H5 ব্যবহার করা হয়েছে। আমরা বলেছিলাম H1 হচ্ছে সব থেকে বড়, H5 হচ্ছে ছোটর একটু আগেরটা, H6 সব থেকে ছোট, H5 হচ্ছে ছোটর আর একটু আগেরটা। তাহলে আমরা এখানে H3 এর জায়গায় যদি H5 ব্যবহার করি তাহলে আমাদের এটা ছোট হয়ে যাবে। এখানে আমরা আইকন পজিশন এখানে দেওয়া হচ্ছে টপ, তো ঠিক আছে উপরেই থাকবে। আমরা যদি লেফট দিই তাহলে কিন্তু বামে চলে আসবে। এইভাবে তাহলে পজিশনটা কাজ করে। আর আপনি যদি চান এখানে কোনো কিছুতে লিংক করাইতে, মানে ক্লিক করলে কোনো একটা জায়গায় চলে যাবে, তখন এই যে এই লিংকে এখানে বসাই দিবেন, তাহলেই কাজ করবে লিংক। তো আমরা আইকন পজিশনটাকে টপই করে দিলাম। এবারে ডেসক্রিপশনের লেখাটাকে কপি করে আমরা এখানে এসে ডেসক্রিপশনটা বসাই দিলাম। এবার আইকনের কিছু স্টাইল করা যায়। এই যে আইকনের আমরা এখানে মানে ভিউ মোডটা দেখতেছি ডিফল্ট, ডিফল্ট না দিয়ে স্ট্যাক দেন। স্ট্যাক মানে হচ্ছে পিছনে একটা আপনার শেপ চলে আসবে, এই শেপটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখন দেওয়া আছে সার্কেল, আপনি চাইলে সার্কেল দিতে পারবেন, আপনি চাইলে স্কোয়ার দিতে পারবেন। এইভাবে কিন্তু আইকনেরও কাস্টমাইজ করা যায়। আর স্ট্যাক না দিয়ে আপনি যদি ফ্রেম দেন, তাহলে ফ্রেমড মানে হচ্ছে চারপাশে একটা আপনার বর্ডার টাইপের একটা ফ্রেম চলে আসবে। এইভাবে আইকনটাকে পরিবর্তন করা যায়, আইকনের স্টাইল দেওয়া যায়। তাহলে আমাদের এখানে করা কাজ আশা করি সব শেষ। এবার আমাদেরকে এটাকে সৌন্দর্য বর্ধন করতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা যদি স্টাইলে যাই, স্টাইলে যে আমরা দেখতেছি আইকনের কালার, এই যে আইকনের কালার, আইকনের কালারটা দেওয়া আছে এই কালার। তাহলে আমরা এখান থেকে কপি করে নিলাম। আইকনের স্পেসিং মানে আইকনের এই যে ফাঁকা জায়গা, যে ফাঁকা জায়গাটা এটা দেওয়া আছে 16, আর রোটেট দেওয়া আছে 0, বাদ বাকি সব ঠিক আছে। তো আমাদের ডিজাইনে এসে আমরা কি করব, স্টাইলে যাব। স্টাইলে যে আমরা এই আইকনের কালারটাকে পরিবর্তন করে দেব, হয়ে গেল। এবার এখান থেকে 16 করে দিব, রোটেট 0, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমরা আইকনটাকে চেঞ্জ করিনি। তা আমরা আইকনটাকে চেঞ্জ করতে হবে। আইকনটাকে চেঞ্জ করার জন্য যে কন্টেন্টের ভিতরে এই যে আইকন ছিল, এই আইকনটাকে চেঞ্জ করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আমাদের অনেক আইকন পাচ্ছি, এই যে হিউজ আইকন পাচ্ছি। এখন কথা হলো এখানে যে আইকন গুলো পাচ্ছি এগুলো সব হচ্ছে ফন্ট অসামের আইকন, আর এই আইকন গুলো সব হচ্ছে সাদা কালো আইকন।
মানে কালারটাই হচ্ছে এই যে কালো টাইপের এই অ্যাশ কালার বা কালো যেটাই বলেন এই কালারের আইকন। এখানে কোনো রঙিন কালারফুল আইকন নাই, কিন্তু এখানে যে আইকনটা দেওয়া আছে এটা হচ্ছে কালারফুল আইকন। তো এটা হচ্ছে একটা কাস্টম আইকন। এই কাস্টম আইকন এখন আমরা কিভাবে ব্যবহার করব? তো কাস্টম আইকন ব্যবহার করতে হলে আমাদেরকে এই আইকনের এখানে এই যে আপলোড এসভিজি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই প্রথমেই আপনাকে এইরকম একটা অপশন বলবে, একটা মেসেজ দিবে পপ আপ দিয়ে যে তুমি এটাকে এনাবল করো। তাহলে আমাকে এনাবলে ক্লিক করতে হবে। এনাবলে ক্লিক করার পর এই যে আমি দেখতে পাচ্ছি আইকনগুলো, এই যে আইকনগুলো। তো এখান থেকে আমাকে এই যে কারের যে আইকনটা এটা সিলেক্ট করে দিতে হবে। তো প্রথমটাই মনে হয় যে এটা, তাহলে এখান থেকে আমি এখানে এই যে সিলেক্ট করে দিলাম, এই যে আইকনটা চলে আসলো। এবার আমার এখানে আইকন চলে আসার পর আমি স্টাইলের ভিতরে গেলাম, এগুলো তো পরিবর্তন করলাম, সবকিছু ঠিকঠাক আছে। এবার আমাকে দেখতে হবে লিখার কালার গুলো কি আছে। তাহলে লিখাগুলো হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে গেলাম। কন্টেন্টের ভিতরে যে এখানে আমরা দেখতেছি অ্যালাইনমেন্ট দেওয়া আছে লেফট, এইটা লেফট না দিয়ে যদি সেন্টার দিই তাহলে সবগুলো হবে মাঝামাঝি, যেটা এখন বর্তমানে আমাদের আছে সবগুলো মাঝামাঝি আছে। তাহলে এখন এইটাকে সেন্টার না দিয়ে লেফট দিতে হবে, তাহলে সবগুলো লেফট অ্যালাইন হবে। ভার্টিক্যাল অ্যালাইন টপ দেওয়া আছে, টপ না দিয়ে আমরা যদি মিডিল দেই আর যদি এখানে আমরা বটম দেই তাহলে সবগুলো একই কাজ করবে। কেন? কারণ আমরা এখানে এই যে কন্টেন্টের ভিতরে এখানে এসে আমরা আইকন পজিশনটাকে টপ দিয়েছি। তো এখন এইখানে এসে আবার যদি আমরা এখানে কন্টেন্টের এখানে যে বলি যে কন্টেন্ট টপ দাও, তো এটা তো টপেই আছে, এজন্য এখানে কোনো ইফেক্ট ফেলবে না। আরেকটা হচ্ছে স্পেসিং। স্পেসিং হচ্ছে এই যে টাইটেল থেকে এই যে আপনার ডেসক্রিপশনের যে ফাঁকা জায়গা এটাকে বলতেছি স্পেসিং। এটা দেওয়া আছে 16, কালারটা দেওয়া আছে সাদা, আর ডেসক্রিপশনের কালারটা দেওয়া আছে এই কালারটা, আমি কপি করে নিলাম। এবার আমরা আমাদের ডিজাইনে এসে আমরা কন্টেন্টের ভিতরে ঢুকে আমরা এই যে এটা টপ দেওয়া আছে ঠিকই আছে, শুধুমাত্র এটাকে লেফট অ্যালাইন করে দিব। আর এখানে টাইটেলের স্পেসিংটাকে করে দিতে হবে 16। ওই যে দেখেন মাঝে ফাঁকা হয়ে যাচ্ছে, এই যে ফাঁকা হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 16। লিখার যে কালার, টাইটেলের কালারটা হবে সাদা, আর যে ডেসক্রিপশনের কালার এই কালারটা হবে এই কালার। দেখেন সেম টু সেম আমার ওই ডিজাইনটা চলে আসছে, এই যে সেম টু সেম ওই ডিজাইনটা চলে আসছে। এখন শুধুমাত্র পার্থক্য হলো এখানে একটা বাটন আছে। তাহলে চলেন বাটনটা একটু দেখে ফেলি। বাটনটা আমরা ক্লিক করলাম, এই বাটনের এই টেক্সটটাকে কপি করে নিলাম। তাহলে আমাদের এখানে এসে কি করতে হবে, একটা বাটন নিয়ে আসতে হবে। আমরা এখানে একটা বাটন নিয়ে এসে ছেড়ে দিলাম। এই বাটনের টেক্সটটাকে কন্ট্রোলে কন্ট্রোল ভি, তাহলে বাটনের লেখাটাকে বসাই দিলাম। এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, কি সুন্দর লেখা চলে আসছে। লিংক, এটা হচ্ছে বাটনের লিংক। এখানে যে লিংকটা বসাবেন সেটাই বাটনের এখানে ক্লিক করলে সেই লিংকে যাবে। আর এই সেটিং এর ভিতরে আপনাকে বলে দিতে হবে যে আপনি এটাকে আপনি নিউ ট্যাবে ওপেন করতে চান কিনা। তো এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি যখনই ক্লিক করবেন সে ক্লিক করার পর এটা নিউ ট্যাবে ওপেন হবে, না হলে আপনার যে ট্যাব আছে সেই ট্যাবেই ওপেন হবে। এবার আমরা এখানে দেখতেছি সাইজটা দেওয়া আছে হচ্ছে স্মল, মানে ছোট সাইজে, কিন্তু আমাদের এখানে স্মল দেওয়া আছে, সবকিছু ঠিকঠাক। শুধুমাত্র আমাদেরকে এখানে এই যে আইকন এটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা আইকন নিয়ে আসার জন্য এই যে আইকন, এখানে আমাদের কিছু নাই, এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে ক্যালেন্ডারের এই আইকনটা সিলেক্ট করে আমরা ইনসার্ট দেব। তাহলে এই যে আইকনটা চলে আসলে, এই যে ক্যালেন্ডারের আইকন। এখন এই আইকনের স্পেসিংটা হবে 8, মানে এই যে একটা ফাঁকা জায়গা আছে মাঝে, তাহলে এটা হবে 8। আর কালারটা হবে এই যে হলুদ কালারটা, এই হলুদ কালারটা কপি করে নিলাম। হলুদ কালার কপি করে নেওয়ার পর আমাদের ডিজাইনে যে আমরা এবার এই আইকনের স্পেসিংটাকে করে দেব 8, এই যে ফাঁকা জায়গা হলো 8। স্টাইলে যে আমাদেরকে কালার, এখন বাই ডিফল্ট কালারটা দেওয়া আছে নীল, আমরা এইখানে যে এই যে টেক্সট কালার দেখতেছি বাটনের, এই কালারটাকে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে বসায় দেব পেস্ট। তাহলে এখন দেখেন কালারটা পরিবর্তন হয়ে গেল, কালারটা পরিবর্তন হয়ে গেল এবং কালারটা এখন বর্তমান হচ্ছে এই অবস্থা। কিন্তু এখানে আমরা দেখতেছি, এখানে যখন আমরা হোভার করতেছি, হোভার করার পরেও কালারটা হয়ে যাচ্ছে সাদা। তাহলে হোভার স্টেটে যে চেঞ্জ করতে হবে। আরেকটা কথা হচ্ছে এখানে দেখেন এই মানে বাটনের চারপাশে কিন্তু কোনো গ্যাপ নাই, কিন্তু আমাদের এখানে যদি খেয়াল করেন দেখেন বাটনের চারপাশে অনেক গ্যাপ আছে। তাহলে এই গ্যাপটা এখান থেকে প্যাডিং এর এখানে আমরা 0 বসায় দেব। 0 বসায় দেওয়ার সাথে সাথে দেখেন সব গ্যাপ চলে গেল। এবার কথা হচ্ছে এটার আমাদেরকে হোভার করলে যাতে চেঞ্জ হয়। হোভার করলে কি হবে,
চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে সাদা হবে। তাহলে আমরা হোভার স্টেটে যে আমরা এই যে কালার, টেক্সটের যে কালার, এই কালারটাকে করে দিলাম সাদা। এখন দেখেন সেম টু সেম হয়ে গেল। এই যে যখনই মাউস নিয়ে যাচ্ছি তখনই সাদা হয়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। আমাদের সেম জিনিসটা লাগবে এইটাতেও এইটাতেও। তা আমরা স্টাইলিং একবার করে ফেলবো, একবার করা হয়ে গেছে। এবার এই সেম জিনিসটাকে ধরে আমরা এখানে কন্ট্রোল, এখানে আমরা যদি মানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে কপি করে এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিতে পারি, এটা একটা অপশন। অথবা আমরা এখানে যেটা করতে পারি, এই রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নিতে পারি, আবার রাইট ক্লিক করে ডুপ্লিকেট। তাহলে কি হলো, এই সেম জিনিসটা দুইবার ডুপ্লিকেট করে নিলাম। তাহলে এই দুইটা অতিরিক্ত কলাম, এই দুইটা তো আমাদের প্রয়োজন নাই। তখন সেক্ষেত্রে এই দুইটাকে আমরা ক্লিক করে ডিলিট, আর এটাকেও ক্লিক করে ডিলিট। দেখেন আমাদের তিনটা ডিজাইনই রেডি, মানে তিনটা কলামই রেডি। এখন এখানে যা আছে এই আইকনটা পরিবর্তন করে দেন। এখানে যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে লিস্ট, এই লিস্টটাকে পরিবর্তন করেন, যেভাবে আছে বাদবাকি দুইটা পরিবর্তন করেন, আপনার জিনিস সেম। এবার কথা হচ্ছে এই ডিজাইনটাতে আমরা দেখতে পাচ্ছি এই একটা কলাম থেকে আরেকটা কলামের মাঝে দেখেন একটা মানে শ্যাডো আছে। এই যে এখানে একটা হালকা শ্যাডো আছে, মানে মনে হচ্ছে যে এইটা থেকে এটা একটু আলাদা শ্যাডো আছে। দেখেন এই যে এটা থেকে এটা একটু আলাদা শ্যাডো আছে দেখেন, কিন্তু আমাদের এখানে কোনো শ্যাডো নাই। আমাদের এখানে দেখেন সবগুলো এক, এপাশ ওপাশ ওপাশ সবগুলো এক, মনে হচ্ছে একটার উপরেই আছে, আর ওইখানে মনে হচ্ছে আলাদা আলাদা আছে। এটা কিভাবে করা যায়? এটা হচ্ছে বক্স শ্যাডো, আমরা যেটা দেখেছিলাম এর আগে বক্স শ্যাডো। তা আমরা প্রথম কলামকে ধরে আমরা যদি স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর আমরা বর্ডারের ভিতরে যে পাবো আমরা বক্স শ্যাডো, তো বর্ডারের ভিতরে যাই, তাহলে এই যে বক্স শ্যাডো, এই বক্স শ্যাডোটার এই কালারটাকে আমি কপি করে নিলাম। এটা হবে ভার্টিক্যালে হবে 24, 80 আর হবে -24। তাহলে আমাদের ডিজাইনে এসে এই যে কলাম এটাকে ধরে আমাদের যে স্টাইলে যে আমাদেরকে বর্ডারে যে এই বক্স শ্যাডোটাকে অন করে দিলাম। অন করে দিয়ে আমরা এইটাকে কন্ট্রোল ভি দিয়ে কালারটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর এইটাকে করতে হবে 24, এই দেখেন নিচের দিকে 24 চলে আসছে। এইটাকে করতে হবে হচ্ছে 80, এই যে দেখেন এখন খুব হালকা হয়ে গেল। আর এইটাকে করতে হবে হচ্ছে -24, 24। এটা হয়ে গেল প্রথম কলামের। তাহলে সেম কলামের এবার সেম জিনিসটা এবার দ্বিতীয় কলামেও হবে। তাহলে আমরা সেকেন্ড কলামকে ধরে স্টাইলে যে বর্ডারে যে এই বক্স শ্যাডোটাকে ধরে কালারকে কপি করে নিলাম, আর সেম জিনিসটা আমরা এখানে বসায় দেব। তাহলে একই স্টাইল আপনারা এভাবেও বসাতে পারেন ধরে ধরে। আবার যদি মনে করেন আমরা এভাবে বসাবো না, আমরা এখান থেকে কন্ট্রোল মানে কপি করে নিব। এখান থেকে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে কপি করে নেওয়া মানে এই পুরো জিনিসটাকে আমি কপি করে নিলাম। এবার এই কলামে আমাকে রাইট ক্লিক করে আমি এখানে পেস্ট স্টাইল দেব। পেস্ট স্টাইল তার মানে সম্পূর্ণ পেস্ট দিলে তো এটা আরেকটা হয়ে যাবে, মানে ডুপ্লিকেট হয়ে যাবে। তা আমার সম্পূর্ণ পেস্ট দেওয়ার দরকার নাই, আমাকে শুধুমাত্র করতে হবে হচ্ছে স্টাইলটাকে বসাইতে হবে। স্টাইল মানে এই যে পিছনের এই শ্যাডো ম্যাডো এগুলোকে বলছে স্টাইল। তা আমরা শুধুমাত্র কলামের স্টাইলটাকে বসাইলাম। এবার আমরা যদি হাইড করি আশা করি ওই শ্যাডোটা আমরা পেয়ে যাব। এখানে পাইছি কিন্তু এটাতে আসে নাই। আচ্ছা দেখি তাহলে এইটাকে ধরলাম, এইটাকে ধরে আমরা এখান থেকে বর্ডারে যেয়ে দেখতেছি হ্যাঁ ঠিক আছে সবকিছু। তাহলে এইটাতে হয়েছে। এখন কথা হচ্ছে এইটাতে বসাইনি, তো এই সেম এইটাতেও যে আমরা আরেকবার পেস্ট স্টাইল বসাই দিই, তিনটাতে হয়ে গেল। এবার আশা করি যে হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে। এখন দেখেন যে ওই ঢেউটা এখানেও আসছে, এখানেও আসছে। বলেন এবার বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা? বুঝতে পারছি ভাই। ওকে, এবার আমার কথা হচ্ছে এটাকে একটু উপরে তোলা দরকার। এই তো, তাহলে উপরে তোলার জন্য আমরা এই এই যে সেকশনটা এটাকে আমরা বটমের দিক থেকে -24 দেওয়া ছিল মেবি, এবার যদি দেখাই এই যে এরকম অবস্থা। তো এখন বিষয় হচ্ছে যে আমরা
এখান থেকে -24 দিয়ে দিছি বটমে, প্রথম কলামটাকে -24 দিয়ে দিছি বটমে। তা আমাদের এখানে যে যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা 24 না 40 হবে, মানে আরো উপরে উঠবে, 40 হবে। আর এটা হচ্ছে 2 নম্বর সেকশন, 2 নম্বর সেকশনের এটা হচ্ছে জেড ইন্ডেক্স। ওকে, চলেন এবার একটা নতুন জিনিস পরিচয় করায় দেব। এটাকে আগে 40 করে দিই, 40। হ্যাঁ, এই যে উপরে উঠে গেল। এখন কথা হচ্ছে এই উপরে উঠাটা এখানে হতে হবে হচ্ছে মানে নিচে, এটা থাকবে হচ্ছে নিচে, গাড়িটা থাকবে উপরে। কিন্তু আমাদের এখানে আমাদের এই সেকশনটাতে আমাদের এটাই উঠে গেছে উপরে। তা আমরা এখানে এইটাকে, এই সেকশনটাকে, 2 নাম্বার সেকশনটাকে ধরে আমরা অ্যাডভান্সে যে আমরা যদি এখানে জেড ইন্ডেক্স এখানে কিছু দেওয়া নাই, আমরা যদি 1 করে দিই, 1 করে দিয়ে এটাকে অফ করে দিই, তাহলে এটা কি হলো, এটার জেড ইন্ডেক্সটা হলো 1। এখন আমরা যদি 1 না করে এটাকে করে দিই হচ্ছে 0, তাহলে কি কোনো পরিবর্তন হয়? তাহলে কোনো পরিবর্তন হয়নি। তো জেড ইন্ডেক্সটা মূলত কিভাবে কাজ করে? জেড ইন্ডেক্সটা মূলত কাজ করে হচ্ছে লেয়ার হিসেবে। আমরা ফটোশপ যারা জানি, ফটোশপে আমরা দেখেছি যে লেয়ার, একটা লেয়ারের পর আরেকটা লেয়ার হিসেবে কাজ করে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, ফটোশপ। তো আমরা এই ফটোশপের লেয়ার হিসেবে আমাদের এই জেড ইন্ডেক্সটা কাজ করে। একটা জিনিসকে যখন আপনি আরেকটা জিনিসের উপর উঠাতে চাইবেন, তখন আপনাকে এই জেড ইন্ডেক্সটা ব্যবহার করতে হবে। বাই ডিফল্ট জেড ইন্ডেক্স সবগুলো 0 থাকে। হ্যাঁ, বাই ডিফল্ট 0 থাকে। তা আমরা এই গাড়িটাকে ধরে যদি এইখানে এটাকে 0 করি বা 1 করি, তাহলেই দেখেন গাড়িটা উপরে উঠে গেল। এই যে দেখেন গাড়িটা উপরে উঠে গেছে। তার মানে কি, এই গাড়িটার জেড ইন্ডেক্সটাকে আমি 1 করে দিলাম। 1 করে দেওয়া মানে কি, এটা বেশি হয়ে গেল। যখনই গাড়িটার জেড ইন্ডেক্স, বাই ডিফল্ট সবগুলো যদি 0 থাকে, সবগুলো 0 আছে, তার মানে কি সবার 0 আছে। এখানে 0 আছে, এই এই সেকশনটা 0 আছে, এই নিচে যতগুলো সেকশন আছে সবগুলো 0 আছে। জেড ইন্ডেক্স যতক্ষণ হাত না দিবেন ততক্ষণ বাই ডিফল্ট সবগুলো ডিফল্ট থাকবে, ডিফল্ট অবস্থায় 0। আপনি এবার গাড়িটাকে ধরে আমি এখানে জেড ইন্ডেক্সটা 1 করে দিলাম, তার মানে কি গাড়িটা সবার উপরের লেয়ারে চলে গেল। তো সবার উপরের লেয়ারে চলে যাওয়া মানেই তো এটা সবার উপরে দেখাবে, তাই না? বলেন দেখি সবার কি অবস্থা। জি জি, বুঝতে পারছি। জি ভাইয়া, জেড ইন্ডেক্সটা আরেকটা বার একটু দেখাইলে মনে হয় ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, একটু খেয়াল করেন। জেড ইন্ডেক্স এখানে আমি যদি কেটে দিই ডিফল্ট, এই যে বাই ডিফল্ট, বাই ডিফল্ট আসলে যেটা কাজ করে, আমরা যে কোনো একটা সেকশন, যে কোনো একটা একটা কোশ্চেন সেকশন ছিল বলে ফেলেন। ভাই, এটা যদি আমি মার্জিন মানে মাইনাস টপ দিয়ে করে দিতাম। মাইনাস টপ দিয়ে হবে না তো। মাইনাস টপ দিয়ে হবে কি, দেখেন আমি একটু দেখাই। আমি এই যে এখানে ধরলাম, এটাকে আমি আগে জি জেড ইন্ডেক্সটা মানে হটাই দিলাম। হ্যাঁ, জেড ইন্ডেক্স এখানে নাই, দেখেন জেড ইন্ডেক্স নাই। এবার এই সেকশনটাকে আপনি মাইনাস টপ দিবেন, তাই তো? জি তাহলে আমি এখানে মাইনাস টপ দিই, দেখেন এই যে এখানে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে 50 দিলাম। তাহলে -50 দেওয়ার ফলেও এটা কি হবে, এই ওপরে উঠে থাকবে, গাড়ির ওপরে, কিন্তু এটা তো তলে যাবে না। এই লেয়ার গুলো আসলে হুম কিভাবে কাজ করে, এটা তো আপনার মাইনাস প্লাস যেটাই করেন এটা তো উপরে নিচে মানে ঢুকে যাবে, একটা আরেকটার উপরে থাকবে বা আপনার নিচে যাবে, উপরে যাবে। এই জেড ইন্ডেক্সটা কন্ট্রোলই করে হচ্ছে এই লেয়ারটাকে আপ ডাউন করার জন্য। একটা জিনিসকে আপনি আরেকটা জিনিসের উপরে নেওয়া বা আরেকটাকে আরেকটা জিনিসের নিচে নেওয়া, এইটাকে কন্ট্রোলই করতেছে এই জেড ইন্ডেক্স। নাকি এখনো বুঝাইতে পারিনি? আপনি মাইনাস দিয়ে করতে পারবেন না, মাইনাস এখানে কাজ করবে না, আপনি একটু মানে চেষ্টা করেই দেখেন। আমি এখানে যে জি এই সেকশনটার যেটা আমার মাইনাস দেওয়া আছে, আমি এই মাইনাসটাকে ডিলিট করে দিলাম, কথার কথা এখানে ডিলিট করে দিলাম। এই জি সেকশনটাকে ধরে আপনি চাচ্ছেন যে এটাকে মাইনাস টপ করবেন, এই নিচ থেকে অথবা উপর থেকে। তা আমি এখান থেকে এই যে উপর থেকে যে মাইনাস করলাম, মাইনাস করে যতই উঠাবেন দেখেন উপরে যে ঢেকে যাবে, এটা তলে যাবে না। এই যে, এখনো বুঝাতে পারিনি? জি জি বুঝছি ভাই। আর আব্দুর রফ সাহেবের কোশ্চেন ছিল হচ্ছে জেড ইন্ডেক্স নিয়ে।
সো জেড ইন্ডেক্সটা মূলত একটা লেয়ার হিসেবে কাজ করে। ফটোশপে যেরকম লেয়ার দেখি, এই জেড ইন্ডেক্সটা লেয়ার হিসেবে কাজ করে। এখন আমি একটু আগে এই যে মাইনাস টপ দিয়ে আপনাদেরকে বুঝালাম, এখনো দেখেন তো এইটা উপরে আছে, এই গাড়িটাকে আমরা আগে নিয়েছি, তার মানে গাড়িটা নিচে আছে। আচ্ছা, মানে কথার কথা, গাড়িটা আমরা আগে নিয়েছি, তাহলে গাড়িটা যে জায়গাতে আছে আমরা পরবর্তীতে যে সেকশনটা নিলাম সেটা সবসময় নিচে থাকে, নিচে থাকে। জি ভাই। আমি এখন যদি এখানে আরো একটা হেডিং নিয়ে আসি, তাহলে এই হেডিংটা কার নিচে থাকবে? এর নিচে থাকবে না, এই যে নিচে থাকবে না, প্রত্যেকটা জিনিসের ওপর নিচেই তো কাজ করতেছে। জি ভাইয়া। তাহলে এই নিচটাকে আপনি যখন ধরে যে কোনো জায়গাতে মাইনাস দিবেন, নেগেটিভ মার্জিন দিবেন, তখন দেখেন এটা উঠে ওই সেকশনটার ওপর দিয়ে যাবে, এই যে ওপর দিয়ে উপরে চলে যাবে। ওপরে চলে যাবে। তো জি এই জিনিসটা উপর নিচে কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে জেড ইন্ডেক্স। এই জেড ইন্ডেক্সটা জি, মূলত বুঝছি। লেয়ার হিসেবে কাজ করে, লেয়ার। তো এই লেয়ারটা কিভাবে আমরা করতে পারি? এখন কথার কথা হচ্ছে গাড়িটাকে আমার এটার উপরে তুলতে হবে। গাড়িটাকে যদি এটার উপরে দেখাইতে হয়, তখন এই গাড়িটার ভ্যালু যেটা আছে ডিফল্ট অবস্থায় লেয়ারে পজিশন গাড়িটার আছে 0, সবগুলোরই 0 আছে। তাহলে এখন গাড়িটার যদি আমি পজিশনটাকে একটু ওপরে করে দিই, মানে ওকে ওপরে তুলে দিই, হায়ার লেভেলে হায়ার লেয়ারে যদি তুলে দিই, তাহলেই তো এটা উপরে দেখাবে। তখন সেক্ষেত্রে এই গাড়িটাকে ধরে এই জেড ইন্ডেক্সের ভ্যালু দেখেন এখন কোনো কিছু নাই, এই জায়গাতে আমরা করে দিলাম 1, সাথে সাথে এটা উপরে উঠে যাবে, কারণ 1 সব থেকে হায়েস্ট, 1 সব থেকে বেশি না, সবগুলোরই তো কিছু দেওয়া নাই, মানে 0 আছে। তাহলে 1 দেওয়া মানেই হচ্ছে গাড়িটা সব থেকে উপরের লেয়ারে চলে গেল। উপরে। জি জি ভাইয়া। এখন এই জায়গাতে 1ই দিতে হবে না, 1 না, সব সময় হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হবে। আপনি এখানে 1000 দিলেও সেমই হবে, দেখেন আমি 10,000 দিলেও সেমই হবে, কারণ গাড়িটা 10,000 লেয়ারে দিলেন বা আপনি 10 কোটি লেয়ারেই দেন, গাড়িটা সব থেকে উপরেই যাবে, কারণ এই রকম জেড ইন্ডেক্স কোনো কারোর দেওয়া নাই। তাহলে গাড়িটাই সব থেকে টপ মোস্ট লেয়ারে চলে গেল, এরকম বিষয়। জি ভাইয়া, ক্লিয়ার। বাকিদের কি অবস্থা? বুঝছি ভাই। কিছু বলছেন আসমাউল সাহেব? থ্যাংক ইউ। এই ডিজাইনটা কেমন লাগলো? এটা এখন অনেকের কাছে ডাল পানির মতন কিন্তু জি ভাইয়া, অনেক মজা লাগলো। ভালো লাগছে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ক্লিয়ার পারবো ইনশাআল্লাহ। জি, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই ডিজাইনটা দেখানোর উদ্দেশ্যটাই এটা, যে এই ডিজাইনটা মূলত একটা একটু অ্যাডভান্স ডিজাইন, এবং এই ডিজাইনটা প্রতি ক্লাসে আমি দেখাই এবং স্টুডেন্টদেরকে কাজও দিই। প্রথম অবস্থায় এটা ধরতে একটু কষ্ট হয়, কারণ জেড ইন্ডেক্সটা মোটামুটি আপনার অ্যাডভান্স লেভেলের ডিজাইন। জেড ইন্ডেক্সটা আমরা সচরাচর কিন্তু ডিজাইনে ব্যবহার করি না, কিন্তু এই যে লেয়ারিং এর এই বিষয়টা, এটা কন্ট্রোল করতে হলে, একটা আরেকটা সেকশনের উপরে নিতে হলে, ডিজাইনটাকে একটু সুন্দর করতে হলে, তখন এই ডিজাইনটা আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে। আবার এখানে আরেকটা অ্যাডভান্স বিষয়, যে এখানে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করলাম, আবার তার সাথে ওভারলেও ব্যবহার করলাম, এটাও একটা অ্যাডভান্স ছিল। তো এই ডিজাইনটাতে মূলত এই জিনিসগুলোই শেখার আছে। এন্ড এখানে আরো একটা অ্যাডভান্স জিনিস আছে, সেটা হচ্ছে এই সবার লাস্টে এই যে এই ডিজাইনটা, এইটা। তো এইটা কিভাবে করা যায় এটা একটু চলেন আমরা দেখি, তাহলে আমাদের ডিজাইনের সেন্সটা একটু বাড়বে। এর পরবর্তীতে বাজে কয়টা? ভাই আমি একটু লেটে জয়েন করছি, তো আমার একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন। ওই মানে প্রজেক্টে যা গেলাম। ওকে ওকে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কি ভিডিওতে আছে? এটা কি শুরু থেকে দেখাইছেন? জি জি, পুরো প্রথম থেকে পুরো জিনিসটাই ফার্স্ট টু লাস্ট করে দেওয়া আছে, পুরো ভিডিওতে এক্সপ্লেইন করা আছে খুব সুন্দরভাবে। দেখলে আশা করি বুঝতে পারবেন। এরপরে বুঝতে না পারলে নেক্সট ক্লাসে আমাকে একটু বলবেন, আমি আবার দেখাই দেবো। আচ্ছা আচ্ছা, ওকে। 7:30 বাজে না? সময় তো হয়ে গেছে, এদেরকে টাইম দিছি কয়টায়? 8টায়। আচ্ছা, চলেন আর একটু দেখাই দিই। আচ্ছা, এবার বিষয় হচ্ছে আমাদের এই সেকশনটা হলো এই যে এই জিনিসটা একটু দেখাতে চাই। এটা আমি দেখাই না, এটা অ্যাসাইনমেন্ট দিই। আচ্ছা, এটা অ্যাসাইনমেন্ট দিই, এটা আপনারা করবেন। এই ডিজাইনটা নেক্সট দিন একটু আমাকে দেখাবেন করে, এই সেকশনটা এবং এইটা। এলিমেন্টর কন্টাক্ট ফর্ম সবাই তো পারেন, জানেন নাকি? এলিমেন্টর কন্টাক্ট ফর্ম এটা তো সবারই মোটামুটি জানা আছে নাকি? এখানে কারো কি কন্টাক্ট ফর্মে কোনো সমস্যা আছে? থাকলে আমি কন্টাক্ট ফর্মটা দেখাবো।
দেখেন ভাইয়া। ভাই দেখেন, আমি করি। দেখান ভাই, দেখান। দেখেন ভাই। আচ্ছা, এলিমেন্টর কন্টাক্ট ফর্ম তো প্রো ছাড়া হবে না, এলিমেন্টর প্রো ছাড়া হবে না। তো আচ্ছা, এলিমেন্টর প্রো। এখন বিষয় হচ্ছে আমরা এতক্ষণ যে এলিমেন্টর ভার্সন নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে এলিমেন্টর ফ্রি ভার্সন, মানে এই যে এখানে বেসিক লেখা আছে। আর প্রো, এই যে জিনিসগুলো, এই প্রো এগুলো সবকিছু কিন্তু তালা মারা আছে, এই যে তালা মারা আছে। তো এই প্রো এর কোনো জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। কারণটা হচ্ছে এলিমেন্টর দুইটা ভার্সন থাকে, একটা হচ্ছে প্রিমিয়াম প্রো ভার্সন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন। তা আমরা বা সবাই মূলত যাদের এলিমেন্টর প্রো নাই তারা সবাই ফ্রি ভার্সন নিয়ে কাজ করে। আমাদের এখানে এই সম্পূর্ণ জিনিসগুলো দেখতে হলে আমাদেরকে অবশ্যই এলিমেন্টর প্রো লাগবে। তো এখন আমাদেরকে যেহেতু আমরা ফর্ম দেখাতে চাচ্ছি তাহলে আমাদেরকে অবশ্যই এলিমেন্টর প্রোটা লাগবে। তাহলে আমরা ড্যাশবোর্ডে যে আমাদেরকে এলিমেন্টর প্রোটা ইনস্টল দিয়ে নিতে হবে। এখন কথা হচ্ছে এলিমেন্টর প্রো আমাদের এখানে যে ভার্সনটা আছে এই ভার্সনটা হচ্ছে ফ্রি ভার্সন। তা আমরা যে ভার্সনগুলো ব্যবহার করি, আমরা এই ভার্সনগুলো ব্যবহার করি হচ্ছে জিপিএল ভার্সন, জেনারেল পাবলিক লাইসেন্স। তে জিপিএল ভার্সন যেটা ব্যবহার করি, প্রত্যেকটা প্লাগইন বা থিম বা যেটাই আপনাদের মানে হয়, আপনাদের যখন এটা মানে তৈরি করা হয় তখন এটা জিপিএল নামে একটা ভার্সন তৈরি করা হয়, জিপিএল লাইসেন্স নামে একটা লাইসেন্স তৈরি করা হয়। তা আপনারা যদি ইন্টারনেটে একটু জিপিএল লাইসেন্স লিখে সার্চ দেন তাহলে আপনারা আরো অনেক কিছুই জানতে পারবেন এই জিপিএল লাইসেন্স সম্পর্কে। এই যে এখানে দেখেন জেনারেল পাবলিক লাইসেন্স, এটা হচ্ছে ফ্রি। কপিরাইট লাইসেন্স, কপি লেফট মানে হচ্ছে এখানে কোনো কপি ক্লেম করতে পারবে না। এইটার হচ্ছে লাইসেন্স ফর সফটওয়্যার, মানে যে ধরনের সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি এই সফটওয়্যার গুলোর জন্য এই লাইসেন্সটা রাখা হয়। বোথ ইউজার্স এন্ড অথর্স, ইউজার মানে কি যারা ব্যবহার করবে তাদের জন্য, এবং অথর্স মানে হচ্ছে যারা এটাকে মডিফাই করবে, কাস্টমাইজ করবে, এবং ডেভেলপার মানুষ এই ধরনের জিনিসগুলো তাদের জন্য। এই জিপিএল লাইসেন্সটা এটা অরিজিনাল জিনিস। এই জিপিএল লাইসেন্সটা সোর্স কোড থেকে শুরু করে ওটার কিছু ফিচার্স ফাংশনালিটির জন্য এই জিপিএল লাইসেন্সটা প্রোভাইড করা হয়। এন্ড কথা হচ্ছে কেন প্রোভাইড করা হয়। এই জিপিএল লাইসেন্সটা যখন দেওয়া হয়, এই জিপিএল লাইসেন্সটা আপনাকে এই সুবিধাটা দেয় যে আপনি এইটাকে কাজের পারপাসে এবং আপনার রিসার্চের পারপাসে আপনি প্লাগইনটাকে কাস্টমাইজ করে প্লাগইনের কোডগুলোকে ইউটিলাইজ করে আপনি কাজের জন্য এটাকে শিখতে পারবেন, ব্যবহার করতে পারবেন, এবং আপনি যদি চান এই সোর্স কোডটাকে মডিফাই করতে পারবেন। এই সুবিধাগুলো আপনাকে এই জিপিএল লাইসেন্সটা দেয়। অনলাইনে আপনারা এলিমেন্টর প্রো আপনারা যদি লিখেন যে নাল্ড লিখেন তাহলে এখানে এলিমেন্টর প্রো অনেকগুলো ফ্রি এলিমেন্টর প্রো পাবেন। কিন্তু এগুলো একটাও সেফ না, এগুলো জিপিএল ভার্সন না। জিপিএল ভার্সন যদি না থাকে তখন এইটা ব্যবহার করা খুবই ওয়েবসাইটের জন্য রিস্কি। তো এলিমেন্টরের এখানে যে ফ্রি গুলো ভার্সন গুলো দিয়ে রাখে, এই ফ্রি ভার্সন গুলো কিভাবে কাজ করে, নাল্ড মানে হচ্ছে এর ভিতরে কোডিং এ হাত দিয়ে কোডিং এ লাইসেন্সটাকে চেঞ্জ করা হয়। আমরা যদি এখানে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যে আমরা এই যে প্লাগইন এডিটর নামে একটা অপশন দেখাইছিলাম, প্লাগইন এডিটর, আবার অ্যাপিয়ারেন্সের ভিতরে থিম এডিটর। তো এই প্লাগইন এডিটর আর থিম এডিটরের ভিতরে যদি আমরা যাই তাহলে থিমের সোর্স কোডগুলো আমরা দেখতে পাবো। আমরা থিম এডিটরের ভিতরে গেলাম, থিমের মেল ফাইলগুলো আমরা দেখতে পাবো এখানে ভার্সন নাম্বার, লাইসেন্সিং এবং থিমের যে প্রয়োজনীয় ফাইলগুলো, যে ফাইলগুলো থাকে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এই যে দেখেন এই থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। এই থিমটার ইউআরএল যে এখানে দেওয়া আছে, এই থিমটার কোম্পানির নাম দেওয়া আছে, থিমটার এখন যে ভার্সন সেটা দেওয়া আছে, এবং এটার জন্য আপডেট ভার্সন মানে ওয়ার্ডপ্রেসের ভার্সন কত লাগবে সেটা দেওয়া আছে, কোন ভার্সন পর্যন্ত টেস্ট করা আছে সেটাও দেওয়া আছে, এবং পিএসপি ভার্সন সবকিছু দেওয়া আছে। এই দেখেন লাইসেন্সটা দেওয়া আছে হচ্ছে জেনারেল পাবলিক লাইসেন্স V2 আর লেটার, মানে ভার্সন 2। তার মানে এই সোর্স কোড গুলো যেগুলো আমাদের ব্যবহারের জন্য দেওয়া হয় এগুলো সবকিছুই জিপিএল লাইসেন্সের অন্তর্গত করে দেওয়া হয়। এই জন্য জিপিএল লাইসেন্সটা সেফ, এটা আমরা নিরাপদে ব্যবহার করতে পারি। এটা দিয়ে আমরা নিজের কাজ তো করতেই পারবো, আমরা ক্লায়েন্টের কাজও নিশ্চিন্তে করতে পারবো। কিন্তু এই জিপিএল লাইসেন্সের একটা সমস্যা আছে। এই জিপিএল লাইসেন্স যখন আমরা ব্যবহার করি তখন এই যে প্লাগইন বা থিমের মূল যে ফিচার্স, একদম এক্সাক্ট যে ফিচার্স
সে ফিচার্স এর মধ্যে আপনার আপডেট হতে পারে, যেমন আপডেটটা আমরা পাই না, কোনো প্লাগইনে আমরা আপডেটটা ব্যবহার করতে পারি না। আপডেট দিলে জিপিএল লাইসেন্সের এই প্লাগইন গুলো অনেক সময় ঝামেলা করে, তো এই জন্য আমরা আপডেটটা পাই না। আরেকটা বিষয় হচ্ছে যে ডেমো কন্টেন্ট নামে কিছু বিষয় থাকে, এগুলো মানুষের যে ঝামেলা করে, এবারে প্রায় সবগুলোতেই আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা হয় না। তো এইটুকুই হচ্ছে জিপিএল লাইসেন্স। কিন্তু আপনি যদি নাল বা ক্র্যাক ব্যবহার করেন, তখন এই নাল বা ক্র্যাক ডেভেলপারের মাধ্যমে করা হয়। ধরেন আমার কাছে এই সোর্স কোড গুলো চলে আসলো, এই সোর্স কোড গুলো, তখন এর ভিতরে যে এই যে এখানে পেজ বা ফাংশন, সিঙ্গেল পিএইচপি, তারপরে রিড টেক্সট, ফুটার, এর কোনো না কোনো জায়গার ভিতরে তো আমার এই লাইসেন্সের অপশনটা কাজ করতেছে, লাইসেন্সটা চেক করছে যে আমার লাইসেন্সটা ঠিকঠাক আছে কিনা। তো ওই লাইসেন্সটাকে যদি আমি চেঞ্জ করে দিই, যে আমি আমার নিজের মতন ওই জায়গাতে চেক করে বসায় দিই, তাহলেই তো আমার এই লাইসেন্সটা ক্র্যাক হয়ে গেল বা নাল হয়ে গেল। তখন এই ক্র্যাক বা নাল ভার্সনটা এখানে এই আপলোড দেওয়া হয় গুগলে। তা আপনাকে ফ্রিতে দিচ্ছে, এটা তাদের বেনিফিট কি? তাদের কোনো বেনিফিট নাই, মানে আপনার কোনো বেনিফিট নাই, তাদের বেনিফিট আছে। কিভাবে? তারা যখন এই নাল বা ক্র্যাক ব্যবহার করে বা তৈরি করে, তখন এরা অনেক সময় শয়তানি করে হোক বা যাই করেই হোক বা যে কোনো প্রবলেমের কারণে তারা এর ভিতরে ম্যালওয়্যার বা ক্র্যাক বা আপনার ম্যালওয়্যার ম্যালিসিয়াস যে কোড বলে, এই কোডগুলোকে ঢুকায় দেয়। এই কোডগুলো ঢুকায় দেওয়ার ফলে আপনি যখনই তাদের প্লাগইন ইনস্টল করবেন ওয়েবসাইটে, তখন তারা চাইলেই আপনার ওয়েবসাইটে যে কোনো মুহূর্তে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে, আপনার ওয়েবসাইটটাকে ভ্যানিশ করে দিতে পারবে, আপনার ওয়েবসাইটটাকে নষ্ট করে দিতে পারবে এবং আপনার ওয়েবসাইটের ক্ষতি করতে পারবে। তো আপনি কথার কথা আপনার ওয়েবসাইটে করলো বা আমার ওয়েবসাইটে করলো কোনো সমস্যা না, আমার ওয়েবসাইটে কোনো ইম্পর্টেন্ট কন্টেন্ট থাকে না। কিন্তু একটা ক্লায়েন্টের কাজ আপনি যখন করবেন, তখন আপনাকে অনেক কিছু চিন্তা করে কাজ করতে হবে। কারণ ক্লায়েন্টের একটা ওয়েবসাইট যদি এভাবে ভ্যানিশ হয়ে যায় বা ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রবলেম হয়, তখন সরাসরি এসে আপনাকেই ধরবে যে তুমি এই প্লাগইনটা ব্যবহার করছো, এই প্লাগইনের এই প্রবলেম ছিল বা এর কারণে আমার সাইটটা হ্যাক হয়ে গেছে বা সিকিউরিটি ইস্যু হয়েছে, আমার এই অবস্থা, তখন আপনাকেই ধরবে। তাহলে আপনার অবস্থাটা কোন জায়গায় যাবে চিন্তা করেন। তাহলে আমার কথা কি বোঝা যাচ্ছে, আমি কি বোঝাতে চাইলাম? জি, বুঝতে জি ভাইয়া, পারছি। তো সেক্ষেত্রে বুঝতে কি পারছি। আমাদের পুরোটা ইউজ করলে ভালো হবে? বুঝিনি, আরেকবার।